वादा किया तो वादा निभाना मेरा दिलों का आता है एक बार आके चला जाता है। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতেই যে গানটা করলাম ইন্ট্রোডাকশানে, এই গানটা কার জন্য করলাম কার জন্য করলাম সেটা পরে বলছি, বাট এই গানটা কার হয়ে কার বিহাফে করলাম সেটা বলি। সেটা হচ্ছে গিয়ে টিন এই গানটা গাইছে, বাট কার জন্য গাইছে সেটাই তো রহস্য। আজকে ভিডিওর মধ্যে সেই রহস্যটা ভেদ হবে। তো এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। আজকে সকালবেলা টিনের ভিডিও দেখলাম, মানে আজকে যে ব্লগটা দিয়েছে সেই ব্লগটা দেখলাম। সেই ব্লগটার মধ্যে থেকে যা যা দেখেছি আর চারপাশ থেকে যা যা শুনলাম, দেখলাম, বুঝলাম, সেই নিয়েই এই ভিডিওটা হতে চলেছে। তো ভিডিও যেটা দেখলাম আজকে, সেটা প্রথমেই শুরু করলো হাসি খুশি দিয়ে। ভীষণ হাসি খুশি, খুব ভালো। আজকে কেন আনন্দ হবে না? কেন বেউ যাবে তো, বেউ যাবে। তো অ্যাকচুয়ালি বলি কি টিন, যে একটু কন্টিনিউটি রাখবে, মানে আগের দিন কি বলেছো, পরের দিন কি বলেছো, হ্যাঁ এইগুলো একটু মাথায় রাখবে। বদবুদ্ধি দিয়ে দিলাম, আমি তো দেখছি বদ্দি হয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা যতই বুদ্ধি হোক বা যাই হোক, মানুষ মাথায় রাখতে পারে না। অ্যাকচুয়ালি মিথ্যা কথা বললে মানুষ মাথায় রাখতে পারে না। তো সেই জন্যই বলছি, আগের দিন বলেছিল কি শরীর খারাপ, হয়তো একটুখানি প্যারাসিটামল খেতে হবে, হাচ্চু হ্যাঁ এরকম হচ্ছে, সেই জন্য আমাকে একটুখানি প্যারাসিটামল খেতে হবে। তো দিব্যি কোনো প্যারাসিটামল না খেয়েই দেখলাম সুস্থ হয়ে যাবে। গেল শুধুমাত্র ঘুরতে যাওয়ার নাম করে। তো হবে না, ঘুরতে যাওয়ার নাম করে, ওই তো বাচ্চা মেয়ে ঘুরতে যাওয়ার নাম শুনলেই একদম ঠিক হয়ে যায়। আগের দিন যেমন অশোক ফুল আর এই যে মাসকলাই গিলতে হবে শুনলাম, কিন্তু ঠিকমতো গেলা কেউ দেখেনি। অনেকেই কিন্তু ওখানে লিখেছে, অনেকেই কমেন্ট করেছে যে কি শুধু তো জল খাওয়া দেখালে, কি খেলে দেখালে না তো। ওই ঠোঙার মধ্যে কয়েকটা দেখালে দেখলাম, কিন্তু সেগুলো গিললে যে সেটা কেউ আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, যথারীতি সেটাকে ইগনোর করে গেছে। তো সেই রকমই প্যারাসিটামল খাওয়া না দেখিয়েই ও সুস্থ হয়ে গেল ওই হাচ্চু আর আহু থেকে। তো আজকের ভিডিওর মধ্যে বললো কি না একটু ঘুরতে যাবে না কেন? বাড়িতে তো কুটুম এসছে, কে আমাদের লাইফার শ্বশুরবাড়ির লোকজন এসছে। তার মধ্যে একজন আছে যে কিনা একদম প্রথমবার এসছে। একবার এসেছিল, কবে এসেছিল? বিয়ের সময় এসেছিল। তারপর এই আবার বিয়ের পর এই প্রথমবার এসছে। তো তাকে নিয়ে তো একটুখানি স্পেশাল ঘোরা বেড়ানো বানতা হে। তো সেটার জন্য স্পেশাল ঘোরা বানানো যখন, তখন স্পেশাল সাজগোজও তো বানতা হে। তো সেখানে একটা নতুন চুড়িদার, যার হাতা এখনো লাগানো হয়নি, তো সেই চুড়িদারটা পরে বললো যে এই চুড়িদারটা আমি এই এখন পয়লা বৈশাখের জন্য কিনেছি বললো, পরা হয়নি এখন পরছি। তো ওটা দেখে অনেকেই ধারণা করেছেন, অনেকেরই মনে হয়েছে যে এইটা সেই জামাটা যেটা নাকি আর কি ফোকলার সাথে গিয়ে পয়লা বৈশাখের জন্য ও শপিং মল থেকে কেনাকাটা করেছে। নো, আমরা শুনেছিলাম যে শপিং মলে গেছে, আর ও যেটা পরেছিল ওই ফুটপাতিয়া কুর্তিটা দেখে আপনাদের মনে হলো কিভাবে যে ওটা শপিং মল থেকে কেনা? একেবারেই না। ওটার কাটটা দেখেছিলেন, ওটার ফিটিংস দেখেছিলেন? মলে যেসব ব্র্যান্ডের জামা কাপড় পাওয়া যায় তাদের কাট এত খারাপ হয় না, এতটা খারাপ হয় না। এটা হচ্ছে সেই 100 টাকা দিয়ে কুর্তি কিনেছিল, মনে আছে? দুটো, একটা তুতে কালার আর একটা হচ্ছে তার মধ্যে এই কালারটা, যেটা কিনা ওই বটল গ্রিন কালারের। আজ থেকে 1 মাস আগের একটা ভিডিও চলে যান, থাম্বনেলটা দেখলেই বুঝতে পেরে যাবেন। ওখানে দেখবেন লাড্ডুর ছবি আছে। আজকে অনেক দিন পর আমার একটা মনের আশা পূর্ণ করলাম। আমার মনে হয় সেই ব্লগটা, যে ব্লগের মধ্যে ও বলেছিল যে ঠাম্মির সাথে ও একসাথে সব করবে, বিজনেস করবে, সেটার মধ্যে দেখবেন এই কুর্তিটাকেই এরকম করে নিয়ে থাম্বনেলে লাগিয়ে ছবি আছে। তো দেখলে বুঝে যাবেন যে এটা পুরনো কুর্তি। এইটা ফোকলার সাথে গিয়ে কেনাকাটা মলের থেকে করেনি, এটাও স্টকে ছিল, সেটাই ও পড়েছে। তো যাই হোক, এর মধ্যে মনে হয় এটার সাথে দুটো আরেকটা ছিল না তুতে কালারের, সেটা অলরেডি মনে হয় পরা হয়ে গেছে। খুব সম্ভবত যখন বেড়াতে গেছিলো তখনই কোনো একদিন ওই তুতে কালারেরটা পড়েছিল, আর এইটা বেঁচেছিল, তো সেটা এই দিনে পড়লো। আর পয়লা বৈশাখে যেটা কিনেছে সেটা পয়লা বৈশাখের দিন অবশ্যই ফোকলার সাথে পরা হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে এটা কিন্তু ওই নতুন কেনা জামা না, এটা আগেরই স্টকের জামা, এটা কোনো মল থেকে কেনা জামা নয়। তো সেটা পরে তারপর বেরোলো। তো বেরোলো যখন আমরা কি দেখলাম যে
লাইফা গেল, লাইফার বউ গেল, লাইফার শাশুড়ি গেল, আর কে গেল? লাইফার কাকা শ্বশুর, যে কিনা ছোট্ট একদম কাকা শ্বশুর বাচ্চা কাকা শ্বশুর, আর তার সাথে গেল টিন। হ্যাঁ, বাচ্চা কাকা শ্বশুর হবে না কেন? আমাদের কৃষাণুর পিসি দেখেছিলেন? এইটুকু একটা পিসি। হ্যাঁ, আমি ওটা হচ্ছে বেস্ট পিপি, ওর হচ্ছে ওটা বেস্ট পিপি, ওটা হচ্ছে কৃষাণুর বেস্ট পিতি। এইটুকু গুড়গুড় করে আসে কৃষাণুর সাথে খেলতে। তো ওর যদি কৃষাণুর যদি পিতি ওরকম হতে পারে, তাহলে লাইফার কাকা শ্বশুরের সাইজ ঠিকই আছে। তো যাই হোক, দেখলাম গেছে। তো সেখানে লাইফার বউ আর বউয়ের মা মানে শাশুড়ি তারা পিছনে বসেছে, আর টিন অবশ্যই সবচেয়ে বেস্ট সিটটা আগে দখল করবে, কারণ ওরই তো শরীর, আর তো দুনিয়ায় কোনো মানুষ কোনো মানুষ দুনিয়ায় ওর সামনে এক্সিস্টই করে না। না, সবচেয়ে কোন জায়গাটায় ঝাঁকুনি কম লাগবে বেছে ওকে ওই জায়গাটাই দিতে হবে, কারণ ও ইনকাম করে খাওয়াচ্ছে ভাই, সংসার চালাচ্ছে, তো ওর জন্য বেস্ট জায়গাটা বরাদ্দ থাকবে না? সবচেয়ে বেস্ট জায়গাটা হচ্ছে কি টোটো চালকের যে জায়গাটা সবচেয়ে বেস্ট। টিন বরং সবচেয়ে ভালো হয় ও যদি ওই টোটো চালানোটা শিখে নেয়, নিজে একটা টোটো কিনে নেবে, ওটা দিয়েই ভালো বিজনেস করতে পারবে। আবার দিলাম একটা বদবুদ্ধি। তো যাই হোক, তাহলে ঝাঁকুনি সবচেয়ে কম লাগবে। তো সামনে লাইফার সাথে লাইফার কাকা শ্বশুর এখানে বসেছে, লাইফার দিকে পিঠ করে বসে আছে টিন, আর ওপাশে টিনের শাশুড়ি, লাইফার বউ আর লাইফার শাশুড়ি মা, এই কজন যাচ্ছে। ঠিক আছে, তো গেল কোথায় যাচ্ছে হচ্ছে গিয়ে টাকি। আই লাভ টাকি। আগেই দেখেছেন টাকিটার কি অবস্থা হয়েছে, লেখাটা পুরো টিনের মতোই সলি হয়ে গেছে, পুরো বললো ইস কি অবস্থা হয়ে গেছে, টিনের মতোই অবস্থা হয়েছে ওর গায়ের রংটা। তো যখন টোটোটা পার্ক করলো, একটা জিনিস চিন্তা করে দেখুন, সেখানে টিনের বৌদি বেরোয়নি, সবাই নেমে এসছে, টিনের বৌদি বেরোয়নি। সেখানে টিন কি বলছে নেমে এসো, নালে তোমাকে বিএসএফ ধরে নিয়ে চলে যাবে। আমাদের দেশের মানে এত ইম্পর্টেন্ট একটা পার্ট বিএসএফ, হ্যাঁ, যারা বর্ডার সিকিউরিটিতে আছে, তারা এমনি কোনো মেয়েকে ধরে নিয়ে চলে যাবে? এইটা একটা মানুষের একটা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হয়ে তার এইরকম ধরনের কথাবার্তা, এটা একটা জোকের মধ্যেও আসতে পারে, কোনো মজার মধ্যেও এই জিনিসটা আসতে পারে। ওর মতো অশিক্ষিতর আসতে পারে, ওর মতো অশিক্ষিতর এই জিনিসটা জোক বা মজা মনে হতেই পারে। তো যাই হোক, এটা আমাদের দেশের এই যে ভিডিওগুলো শুধু আমাদের দেশে না, আরও অনেক দেশে দেখে তারা আমাদের প্রতি কীরকম মনোবৃত্তি একটা তৈরি করবে, বা তাদের কাছে কোনো ব্যাড মেসেজ যাবে কি না এই জোকের মাধ্যমে, যে তোমাদের বর্ডার সিকিউরিটি এমনি কোনো মানুষকে, সিভিলিয়ানকে ধরে নিয়ে চলে যায়। এরকম তো হয় না। তো সেক্ষেত্রে ও এই কথাগুলো যে বললো, এটা কিন্তু একটা ভীষণ বাজে। তো এই জিনিসটা কোনোভাবেই বলা উচিত নয়। তো যাই হোক, তারপর দেখলাম যখন নেমে আসলো, ভালো করে লক্ষ্য করে দেখবেন ওইখানটাতে, আর যারা দেখবেন না তাদেরকে বলি যে ওদের টোটোর পাশেই কিন্তু একটা বাইক, একটা বুলেট রাখা ছিল। এইবার চিন্তা করে দেখুন যে বেড়াতে কারা এসছে, বেড়াতে কিন্তু লাইফার শাশুড়ির সাথে লাইফার কাকা শ্বশুর আর নিজের শালা, সেও কিন্তু এসছে। তাহলে এদের মাঝখানে সে নেই, ব্যাপারটা একটু উৎপন্নাং লাগছে না আপনাদের কাছে? লাগছে না? যদি ওই ছেলেটি বাড়িতেই থাকতো, না যেত, টিন কিন্তু তখন ওখানে ডিক্লেয়ার করে দিত যে ভাই যাচ্ছে না, কোনো কারণে ভাইয়ের শরীর খারাপ হতে পারে, যাই হোক সে যাচ্ছে না, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, কারণ কাকা তো এসছে, কাকাকে প্রথমবার ঘুরতে নিয়ে যাওয়া উচিত মনে করি, তাই জন্য যাচ্ছি। কোনো উচ্চ বাচ্চাই করলো না। পুরো ভিডিওটার মধ্যে কিন্তু তাকে কোথাও দেখা গেল না, এই ঘোড়ার মধ্যে দেখা গেল না। কেন? এবার আপনাদের মনে কি প্রশ্ন আসে না? সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। কারণ ওই লাইফার শালা গেছে এই ফোকলার সাথে, ফোকলা ওকে আলাদা করে বাইকে নিয়ে গেছে, আর ওরা সব টোটো করে গেছে। এটাই হচ্ছে আসল ঘটনা। সেই জন্য এই ফোকলাকে আর এই ভাইকে দুজনকে দেখা যায়নি ভিডিওর মধ্যে। তারা বিশেষ জায়গায় হয়তো ওদের সাথে ছিল, বা হয়তো এই জায়গাগুলো ওর আলাদাই আগেই ঘোরা। যেমন কি না বৌমনি যখন টাকিতে নামছিল, ওই লজের কাছে বারবার বলছিল যে, ওই টিনি বলছিল, যা বৌদি বলছে এগুলো তো ঘোরা, আর কতবার দেখবো। কিন্তু যে ঘুরতে এসছে ছোট্ট যে কাকা শ্বশুর, সে তো আর এখানটা আসেনি, তাই জন্য
ওকে এইখানটায় নিয়ে যাওয়া হলো, আর ফোকলা হয়তো আলাদাই কোথাও নিয়ে গেছে ওই ছেলেটাকে, আর না হলে ওদের সাথে সাথেই এমনভাবে আছে যাতে কোনোভাবে ক্যামেরাবন্দি না হয়। কিন্তু একটা জায়গায় আমার যেন মন বলল গলা একটু পেলাম, গলার একটু যেন, যখন ওই বলছিল আই লাভ টাকি ফাকি, তখন মনে হচ্ছিল একটু পেলাম। দেখবেন যে ওরা যখন বসে কথা বলছিল, টাকি যেখানটা বসে কথা বলছিল, দূরে লাইফার শাশুড়ি দাঁড়িয়েছিল, এদিকে অন্যদিকে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল কাকে দেখছে বা কারোর সাথে ইশারায় ইশারায় কথা বলছে, আর এরা এখানে ক্যামেরা অন করে কথা বলছিল। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, ঠিক আছে? তো এবার চিন্তা করে দেখুন, এই যে টিন কি বলে, টিন বলেছে যে ওর প্রাইভেসি ওর শাশুড়ির জন্য ভঙ্গ হতো, কারণ ওদের বেডরুমের মধ্যে এসির বাহানায় ওর শাশুড়ি সারাক্ষণ থাকতো, সেই জন্য ও ওর বরের সাথে মানে কোয়ালিটি টাইম কাটাতে পারতো না, ভালো করে ঘাপাঘাপ হতো না, মানে ঘাপাঘাপ হতোই না, শাশুড়ি থাকলে কী করে হবে ঘাপাঘাপ, বুঝতে পেরেছেন? তো এটাই ওর আসল সবচেয়ে বেশি কষ্টের কারণ, তার সবচেয়ে বেশি অপূর্ণতার জায়গা, যেই অপূর্ণতার জন্য আর কি ও বেরিয়ে এসছে। এটা আমি বলছি না, আমার কথা নয়, এটা স্টেটমেন্ট ও যাকে দিদি ভাই বলে ডাকে, দালাল হিসেবে যারা কাজ করে তারাই বলেছে যে এটা তো আমরা সবাই জানি। প্রথমে বলেছিল যে হ্যাঁ খুব মেয়েটার ওপর অত্যাচার হয়েছিল, তারপর পরবর্তীকালে যখন সব ভিডিওগুলো সামনে আসতে থাকে, সব ফুটেজগুলো সামনে আসতে থাকে, পরবর্তীকালে বলেছে যে না এমনিতে আমার প্রথমেই মনে হচ্ছিল ওখানে অতটাও খারাপ ছিল না, কিন্তু ওর এই যে এই প্রবলেমটা ঘাপাঘাপ ছাড়া কী করে হবে, যেরকম কিনা দেখেছেন ওর খুদ বাবা অশুভ শক্তি যে কিনা পিসোর সাথে আলোচনা করছে, বাচ্চা মেয়ে বলো, বাচ্চা মেয়ে, ওর তো অনেকটা লাগে না, মানে সময় লাগে, মানে বরের সাথে সময় লাগে, তো লাগে, সেটা তো হয় না, শাশুড়ি থাকলে কি করে সম্ভব হয়? তো নিশ্চয়ই শুনেছিলেন এরকম, এটাই তো ওর অপূর্ণতার জায়গা। তাহলে ও যখন যে জিনিসটাকে ফিল করেছে, ও যেই জিনিসটার জন্য ওর সংসার আজকে এরকম জায়গায় এসে পৌঁছেছে, ওর মাথায় রাখা উচিত যে ওর জন্য অন্য কারোর সংসারে এটা যেন না হয়। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সারাক্ষণ লাইফার বউয়ের মাঝখানে ও ঢুকে থাকে প্রত্যেক কটা সময়। আজকে ও ওর বরের সাথে ঘুরতে গেছে, বরের সাথে দুটো কথা বলছে, হয়তো কিছু বায়না করছে, এটা দাও বা সেটা দাও, এটা খাও সেটা দাও, সব কিছুর মাঝখানে এই ক্যামেরা নিয়ে ঢুকে আছে। ও এক্স্যাক্টলি সেই কাজগুলো করছে যেটা কিনা একসময় রুমালি করেছে। ছিল ছোট্ট মেয়ে আর ভাই, তারা হানিমুনে যা করেছে, শুধু ওই বিছানায় গিয়ে ঘাপাঘাপটা ছাড়া বাদবাকি মোটামুটি সমস্ত কিছু দেখিয়েছে রুমালি, বেঁচেছে। আজ সেই জায়গাটা করছে। আমি বলেছিলাম না যে মেয়ে রুমালি বাননা চাতি হুঁ, ওর একটা ইচ্ছা ছিল, তো এই দিক দিয়ে কিন্তু রুমালিও হয়ে গেছে, রুমালি হয়ে গেছে। আজকে সারাক্ষণ দাদা বৌদির মাঝখানে, ওদের বেডরুমে দেখবেন, ওদের খাওয়া দাওয়া নিয়ে দেখবেন, ওরা দুজন একসাথে হাত ধরে হাঁটাহাঁটি করছে, পেছনে ক্যামেরা নিয়ে, মানে সারাটাক্ষণ ও বৌদির সাথে রয়েছে। ওর দাদার সাথে মনে হয় সেরকমভাবে টাইম কাটাতে পারে কি আমি জানি না। এই বেলায় ওর বাড়ির লোকজনগুলো সেগুলো দেখছে তো, তারা ভালো করে দেখছে তো যে বৌমা ঠিকঠাকভাবে মানে পাচ্ছে কি না সময়, ভালো করে লক্ষ্য করছে। আমরা কিন্তু সব সময় দেখছি যে ওর দাদার বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি যে কথাটা বলে না, এক্স্যাক্টলি তাই। আজকে ওর বরকে, মানে ধানি লঙ্কা ওর বরকে ইশারায় কিছু একটা বলছে, সেখানে টিন বলছে কিছু একটা দিয়ে ওর মুখটা বন্ধ করা তো। কেন ভাই, কেন? ও কি ওর বাবার সাথে ঘুরতে গেছে নাকি ও কাঁদছে যে ওর মুখে একটা ললিপপ বা একটা চুষনি ঢুকিয়ে দিয়ে ওর মুখটা বন্ধ করতে হবে? ও তো ওর বরের সাথে ঘুরতে গেছে, ওখানে তো গল্প করবে, আনন্দ করবে, সেটাই তো করবে। নিজে যেহেতু ঘর করতে পারেনি, নিজে যেহেতু বরের সাথে মানে এইগুলো করতে পারছে না, আর যেটুকুও করছে সেটুকু পিঠ পিছিয়ে, যেমন কিনা ওই যে ওটা কি ছিল, ভ্যালেন্টাইন্স ডে, থোবড়া দেখাতে পারেনি। এমন ভ্যালেন্টাইন্স ডে মিস্টার ইন্ডিয়ার সাথে কাটিয়েছে, তার থোবড়া দেখানো যায় না। তো সেরকম থোবড়া না দেখিয়ে যেগুলো করছে, যেগুলো দেখাতে পারছে না, সেগুলো এরা মানে অন ক্যামেরা, ওদের তো কোনো ব্যাপার না, হাজব্যান্ড ওয়াইফ, লিগাল হাজব্যান্ড ওয়াইফ, ওরা করতেই পারে। যেটুকু আমাদের দেশে যেটুকু শালীনতা বজায় রেখে করা যায় সেটুকু। এটা তো আমাদের পাশ্চাত্য কোনো দেশ নয়, আমরা তো এখানে ইন্ডিয়ার মধ্যে আছি, তো সেখানে যেটুকু দরকার সেটুকু হাতে হাত দিয়ে ঘোরা। আজকাল তো টুকটাক চুমুটুমুও খায়, ওপেন দেখছি, তো সেগুলো তো করতেই পারে। এগুলো সমস্ত কিছু একবার দেখেছিলেন, বন্দি করেও দেখিয়ে দিয়েছিল। ওর বউকে ও চুমু খাচ্ছে জড়িয়ে ধরে, আর সেটাকে ক্যামেরাবন্দি করেছে, আর ইভেন সেটাকে
এডিট করে কাটও করেনি। তাহলে চিন্তা করে দেখুন, যে এক বাচ্চার মা হয়ে যাওয়ার পরেও যার মনে হচ্ছে যে বরের সাথে ঠিকমতো হচ্ছে না, সে কি করে এই কাপল যাদের কিনা এখনো বিয়ের 1 বছর পর্যন্ত করেনি, বিয়ের প্রথম বছরটা আমরা জানি যে গোল্ডেন টাইম বলে, ওই দিন আর ফিরে আসে না, সে যত বছরের দিন কাটাও না কেন, ওই 1 বছরটা স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং যা আনা টানা যেগুলো সব তৈরি হয়ে যায়, অন্যথা হয় না যে তা বলছি না, আমি ইন জেনারেল কথা বলছি। সেখানে এরা তো প্রেম করে বিয়ে করেছে, তো ওদের তো এই বছরটা খুবই ক্রুশাল বছর, তাই না? সে এক বাচ্চার মা হয়ে যাওয়ার পরও তার মনে হচ্ছে যে শাশুড়ি মা দিনের বেলা, তাও রাতের বেলা কিন্তু শুতো না, দিনের বেলা দুপুরবেলা প্রচণ্ড গরমে তখন এসে শুতো, হ্যাঁ, তাও কি এই টিন নিজে হাত ধরে নিয়ে আসতো, ঠিক আছে? তো সেখানে দিনের বেলাটা সময় পেত না বলেই তার এত দুঃখ, যে জন্য কিনা অন্য আরেকজনের কাছে যেতে হলো। তাহলে সে কি করে এর মধ্যে ঢোকে? তার মানে এই যে কথাটা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা। এর থেকেই প্রমাণ যে নিজের ওপর যার হবে না, সে সবসময় সেগুলো দিয়ে চিন্তা করবে যে হ্যাঁ তাই তো, এদেরও তো দরকার স্পেস, সেখানে ও সারাক্ষণ এদের স্পেসের মধ্যে ঢুকছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো যাই হোক, এবার চলে আসি যে ওই যে গানটা গাইলাম, সাজন মেরে বাস এক তুঝ পে ভরসা হ্যায়, এটা কার ওপর? তো আজকে দেখলাম ইনস্টাগ্রামে আমাদের ককরচুলের ছবিটা এরকম দিয়েছে, দেখুন, মানে দাঁতের এত ভার, মানে এত এই যে ফলস দাঁতটা এমন যে কিনা সেটাকে ঢাকার জন্য ওর ঠোঁট কম পড়ে যাচ্ছে, যদিও ওর বেগুনের পোদের মতোই ঠোঁটটা, বেগুনের পোদের মতো ঠোঁট, তাও কম হয়ে যাচ্ছে। এরকম করে একটা ছবি তুলেছে, দিয়ে সেটা তার মধ্যে কি আছে, এই যে বারাণসীতে গিয়ে যে ওখানে বা কাশী বিশ্বনাথের যে মন্দিরে গিয়ে তিলক কেটেছিল, সেই তিলক পরা একটা ছবি দিয়েছে। তো সেখানে দিয়েছে কারণ এখন তো জানে, সবাই জেনে গেছে, সবাইকে দেখিয়ে দিয়েছি, আমি দেখিয়েছি, আরও অনেকে দেখিয়েছে, সবার আগে আমিই দেখিয়েছিলাম। তো সেখানে দেখেছিলেন, সবাই দেখে নিয়েছে। একসাথে বাসে এরকম করার পর আর কোথায় লুকাবে? তো একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যখন আপনারা ভালো করে ফুটেজটা দেখেছিলেন, ফোকলা কি করছিল প্রথমে? এরকম বলছিল, কাকে বলছিল ওটা? টিন ওর পাশেই ঠিক বসে রয়েছে, ঠাম্মি দূরে নাচছে, আর ওই পাশে এরকম করে যে ওটা পুরো এইরকম পুরো কি বলবো, মানে ব্রিজগুলো দেখেছেন, এক একটা ব্রিজ হয় যে এপাশ থেকে ওপাশে কি আছে দেখা যায় না, ওর মুখটা যখন বন্ধ রাখে দাঁতের ভারে ওরকম ব্রিজের মতো হয়ে যায়, ওরকম করে দেখেছিলেন? এরকম করে বলছিল, ইশারা কি করছিল, বলছিল এই ধানি লঙ্কাকে নাচাও। ওখানে ওপাশে ছিল কে? অমাবস্যা ছিল, আর অমাবস্যার বৌমা ছিল। অমাবস্যাকে এরকম করে ইশারা দিয়ে বলছিল তোমার বৌমাকেও নাচাও, তোমার শাশুড়ি তো নাচছেই, কিন্তু ও শাশুড়ি ভালো দর্শক টানতে পারছে না, বৌমাকেও নাচাও, তোমার বৌমার নাচটা একটু আমি দেখবো, এরকম বলছিল। এরকম করেই ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝে যাবেন। তো এখন ও দিয়েছে একটা ফটো, আর তার সাথে সাথে দিয়েছে একটা গান, স্টেটাসে একটা গান দিয়েছে। কি গানটা? তুম সাথ হো या न हो क्या फर्क है, बेदर्द सी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो। মানে প্রচণ্ড ভুলভাল গাইলাম, তো যাই হোক আমার লিরিকটা মনে পড়ছে না। তো এই গানটাই দিয়েছে স্টেটাসে, আর তার সাথে দিয়েছে যে এইবার এসে গেছে সময়, সব পরিষ্কার ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার করার সময় চলে এসছে, অল ক্লিয়ার। তো যাই হোক, ফোকলা এক সময় বলেছিল অনেক উইকেট পড়বে ফোকলা, অনেক উইকেট পড়বে। কিরে উইকেট পড়লো কই? উল্টে তোদেরই তো হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস দেখলাম, টিম কিন্তু আবার ওর চ্যানেলে ওই বেটিং যে অ্যাপের যে একটা প্রমোশন, সেটা কিন্তু প্রত্যেকটা সব প্রাইভেট করে রেখেছিল না, সব কিন্তু আবার অ্যাক্টিভ করে দিয়েছে, প্রাইভেট মানে পাবলিক করে দিয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু স্ট্রাইক পড়ে যেতে পারে, ইউটিউবের গাইডলাইনের স্ট্রাইক। তখন মানে ওই যে বললাম, ওর হচ্ছে গিয়ে একদিকে মানে জলে কুমির ডাঙায় বাঘ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, জলে কুমির মানে যদি এইটা দেয় তাহলে ইউটিউব স্ট্রাইক দেবে, আর যদি না দেয় তাহলে যাদের কাছে টাকা নিয়েছে তারা কেসও ঠুকে দিতে পারে।
তারা কেসও ঢুকে দিতে পারে, এটুকু বলে রাখি। ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটাতে মানে এগ্রি করতে হয় না, তার মধ্যে কিন্তু লেখাই থাকে যে আমাদের শর্তে, যেই শর্তে আমরা তোমাকে কাজ করতে এই টাকাগুলো দিচ্ছি, তোমরা যদি সেই কাজটা আমাদের মনোমতো না আমাদেরকে ডেলিভার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ওপর আমরা আইনি পদক্ষেপ নিতে পারি। ঠিক আছে? এই যে আমি বলেছিলাম যে সন্দীপ যে এক একটা মুখে যে ফেস ওয়াশ মেখে বেচারা, তাকে দেখাতে হচ্ছে ফেস প্যাক মেখে দেখাতে হচ্ছে, শ্যাম্পু মেখে দেখাতে হচ্ছে। কেন দেখাতে হচ্ছে? কারণ সেই ও করেছিল সে সময় টিন যখন ছিল, তখনই এই কোম্পানিটার সাথে ওদের চুক্তি হয়েছিল, যেই চুক্তিটা কিন্তু সন্দীপকে নিজেকে পূরণ করতে হয়েছে। টিন কিন্তু ছেড়ে চলে গেছে, কারণ ওর কোনো ব্যাপার না, চ্যানেলটা তো ওর না, ও ফাঁসবে না, ফাঁসবে কিন্তু সন্দীপ। যদি সন্দীপ না করতে পারতো, তাহলে কিন্তু সন্দীপের ওপর আইনি পদক্ষেপও নিতে পারতো ওই কোম্পানি। তো যাই হোক, ওই কোম্পানির যে প্রোডাক্টগুলো সেগুলো ইউনিসেক্স হয়, সে ছেলেরা ইউজ করুক মেয়েরা ইউজ করুক বলাই থাকে। তো তাতে সন্দীপ সুন্দরভাবে করে দিয়েছে, আর কোনো প্রবলেম হয়নি। তো তেমনি এখন টিন যে ধরনের প্রোডাক্টের প্রমোশন করছে, সে তো একেবারে কি বলবো, মানে জানলেবা আর কি। তো দুদিক থেকেই কিন্তু ওর প্রবলেম। তো সেই জন্য এখন কিছু করার নেই। ও জানে ইউটিউব কখন দেবে না দেবে আমাকে স্ট্রাইক, সে তো পরের কথা। কিন্তু এখন যদি এই কোম্পানি আমার ওপর আইনি পদক্ষেপ নেয়, তাহলে আমাকে তো লড়তেই হবে। আর শুধু তাই নয়, ওরা যে টাকা নিয়েছে তার বিশাল অঙ্কের টাকা একটা ওরা মানে জরিমানা হিসাবে ক্লেম করবে, সেটা দিতেই হবে। এই রকম ধরনের থাকে, শর্ত থাকে। মজা নয়, এত মজার কিন্তু নয়। এই জন্য বলে না, সব কিছু ভেবেচিন্তে কাজ করতে হয়। পয়সা আসছে, ফোকলা বুঝি, আরে পয়সা বলেছিল না ভিডিওর মধ্যে, হ্যাঁ আমার পয়সার খুব দরকার, তো আমাদের টিন বলছে হ্যাঁ আমার পয়সার খুব দরকার, তো তাই জন্য আমি এইগুলো করলাম। নাও এবার লেনেকে দেনে পড়ে যাবে। আর এটাও বলে দিই, এটাও লিখে নিন আপনারা, যদি কোনোভাবে টিনের এই চ্যানেলটা ডিলিট হয়ে যায়, ও কিন্তু আগের মতো আর রেসপন্স পাবে না। যেই মিথ্যে চোখের জলগুলো দিয়ে মিথ্যে কথাগুলো, আমার কাছে 2 টাকা থাকে না, তারপরেই ঝুলির থেকে বেরোচ্ছে কি যে 5 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে, 5 লক্ষ টাকা আবার নাকি পোস্ট অফিসে, তারপর হচ্ছে গিয়ে গয়না, জামা কাপড়। আমি এক জামা কাপড়ে বেরিয়ে এসেছি, একটা জামা কাপড়, তারপর দেখা যাচ্ছে ট্রলি ভরে নিয়ে এসছে। তো যাই হোক, আজকে আপনাদের এই ভিডিওতে একটা গল্প বলবো, যে গল্পটা কিনা আমি আমার কমেন্টে পিন করে দিয়েছি। সেটা একদম গল্প ঠিক না, এটা একদম সত্যিকারের ঘটনা। সেটা হচ্ছে গিয়ে একটা কাপল, যারা কিনা বাংলাদেশি, প্রেম করে বিয়ে করেছে, বিয়ে করে তারপর অস্ট্রেলিয়ায় তারা থাকে। তো বেশ কিছুদিন অস্ট্রেলিয়ায় তারা রয়েছে, তাদের কিন্তু নিজের বাড়ি ওখানে অস্ট্রেলিয়ায়। আর হাজব্যান্ড ওয়াইফ দুজনের নামেই বাড়িটা, দুজনের নামেই যৌথ বাড়ি। তো তাদের একটা বাচ্চা, 2.5 বছর বয়স যখন বাচ্চাটা, তখন হঠাৎ করেই একদিন জানা যায় যে পুরুষটি মানে হাজব্যান্ড, সে পরকীয়ারত। আর জানার পর থেকে তুমুল ঝামেলা স্বাভাবিক হবেই। এমন ঝামেলা যে ঝগড়া মারামারি, এমনকি হাতাহাতি, এরকম অবস্থায়। তো ওসব জায়গায় জানেন যে আশেপাশ থেকে কিন্তু কমপ্লেন করে দেয়, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গেছে। এরকম একদিন পুলিশ এসে কী করে, এই পুরুষটিকে মানে হাজব্যান্ডকে তাকে বাড়ির থেকে বার করে দেয়, সমস্ত কিছু জেনে বাড়ির থেকে বার করে দেয়। তো বাড়ির থেকে বার করে দেওয়ার পর কি হয়, স্ত্রীর সাথেই বাচ্চাটি রয়েছে। তো স্ত্রী একাধারে এই কেস লড়তে থাকে, ডিভোর্স কেস, তারপর বাচ্চার কাস্টাডি কেস, তারপর হচ্ছে গিয়ে তার নিজস্ব জব, এই সমস্ত কিছু করে, প্রেম করে তার ওপর বিয়ে, তার ওপর একটা ডিপ্রেশন যে কার সাথে কাকে প্রেম করে কাকে ভালোবেসে আমি চলে আসলাম এখানে সুদূর অস্ট্রেলিয়ায়। হ্যাঁ, বাবা মায়ের অমতে বিয়ে করেছে, সেই জন্য বাবা মাকেও কিছু বলতে পারছে না, সব দিক দিয়ে জর্জরিত মেয়েটি হয়ে পড়ে। তো এরকম সময় কি হয়, তার উপর বাচ্চার পড়াশোনা, বাচ্চার টেক কেয়ার, সমস্ত একা হাতে মেয়েটিকে সব করতে হচ্ছে, ওয়াইফকে সব করতে হচ্ছে। তো সেই সময় সে প্রচণ্ড ডিপ্রেস হয়ে পড়ে। আর তখন সে ওর একজন নানিমা, যিনি বাংলাদেশে থাকেন, তিনি ফোন করেন, করে সব তো জেনেই গেছিলেন। তো বলেছেন যে এক কাজ কর, তুই এরকম অবস্থা, তুই একটু কদিন বাচ্চাকে নিয়ে আমাদের এখানে ঘুরে যা, তোর ভালো লাগবে দেখবি। তো সঙ্গে সঙ্গে যেটা হয় না, যে ডুব থেকেও তিনকে কা সাহারা, দেখছে যে কেউ নেই আমার চারপাশে, আমি এরকম একটা অবস্থায় পড়েছি, ঠিক আছে তাহলে যদি আমি একটু দেশে যাই, যদি একটু নিজেদের মানুষের সাহায্য পাই, তাদের কাছে একটু যদি পাই, তাদের কাঁধটা যদি পাই, তাহলে একটু দুটো চোখের জল ফেলে আমি আমার এই অবস্থার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, তাদের অমতে বিয়ে করেছি। তো সেই সব ভেবে সে প্ল্যান করে বাচ্চাকে নিয়ে যাবার।
তো এইরকম সময় এই যে কাস্টাডি যখন হচ্ছিল তখন কিন্তু কথা ছিল যে হাজব্যান্ডের সাথে বাচ্চাকে দেখা করতে দিতে হবে, এমন একটা জায়গায়, না ওর জায়গা না তার জায়গা, সেরকম একটা জায়গায় বাচ্চার সাথে সপ্তাহে একদিন বাবা দেখা করতে পারবে। তো তারপর যাই হোক, এই যখন ঘটনা জানতে পারে বাবা যে মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ, সঙ্গে সঙ্গে সে আইনের দ্বারস্থ হয়, পুলিশকে খবর দেয়, কোর্টে জানায় যে এরকম যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে এয়ারপোর্টেই ওদেরকে আটক করে। তো মা অনেক চেষ্টা করেছে বোঝানোর, মা অনেক চেষ্টা করেছে যে আমি এরকম বেড়াতে যাচ্ছি, এরকম দেখুন এই কদিনে যাচ্ছে, আমি আবার ফিরে আসব, সমস্ত কিছু প্রচুর বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা কনভিন্স হয়নি, কোনোভাবে তারা কনভিন্স হচ্ছেই না যে না আপনাকে যেতে দেওয়া যাবে না, বাচ্চা নিয়ে আপনি যেতে পারবেন না, আপনি বাচ্চা নিয়ে এখান থেকে যেতে পারবেন না, এটাই একটাই মাত্র কথা ছিল। তো তখন মেয়েটি কী করে, বাধ্য হয়ে যে বাচ্চাকে বাবার কাছে দিয়ে, যেহেতু ওর টিকিট করা সব কিছু করা, সেও চলে যায়। তো ওর কথা ছিল 1 মাস ওখানে থাকবে, কিন্তু ও 15 দিনের মাথায় চলে আসে। এবার চলে এসে তারপর যখন বাচ্চাকে নিতে চায়, তারপর আবার শুরু হয় নতুন আইনি লড়াই। মেয়েটিকে কিন্তু আর কোনোভাবেই তার মায়ের মানে বাচ্চাকে মায়ের কাছে আর দেওয়া হয়নি। সেক্ষেত্রে কোর্ট একটাই কথা বলেছিল যে তুমি যখন জানো, তুমি এর আগে বলেছো যে তোমার হাজব্যান্ড এরকম লয়াল না, সে পরকিয়া করেছে, সে তোমার সাথে সম্পর্ক ভালো না, তোমাকে মারধর করেছে, এমন তোমাদের অশান্তি যে মারধর, জিনিসপত্র ভাঙচুর সমস্ত কিছু হচ্ছে, সেই সমস্ত কিছু তুমি কোর্টকে দেখিয়েছো, সেই জন্যই না আজকে তোমার হয়েই কোর্ট তখন রায় দিয়েছিল। আজকে তুমি যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, তুমি তোমার বাচ্চাকে ছেড়ে গেলে কি করে, তুমি যখন জানোই যে তোমার হাজব্যান্ড এত খারাপ। তো হাজার চেষ্টা করেও কিন্তু কোনোভাবেই আর বাচ্চা মায়ের কাছে কাস্টাডিতে আসেনি, বাচ্চাকে আর দেয়নি। কোর্ট একটাই কথা, তুমি যখন বাচ্চাকে ছেড়ে একবার চলে গেছো, তুমি এরপরেও ছেড়ে যেতে পারো, তুমি আরও ছেড়ে যেতে পারো, আরও অনেক কিছু করতে পারো। সেই জন্য তুমি যখন বাচ্চাকে প্রায়োরিটি না দিয়ে আগে তোমার, তাও যদি মানতাম যে ও যদি দেখাতে পারতো যে আমাকে জবের জন্য যেতে হচ্ছে, তাহলে একটা তাও হয়তো কোর্ট ভাবতো, কিন্তু দেখাচ্ছে কি যে না আমি ঘুরতে যাচ্ছি। তো তুমি ঘোরার জন্য যখন বাচ্চাকে প্রায়োরিটি না দিয়ে ঘোরাকে প্রায়োরিটি দিচ্ছ, তাহলে তোমার কাছে আর বাচ্চাকে দেওয়া যাবে না স্টিল ডেট। তো বাচ্চার মা প্রচুর কান্নাকাটি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর এটাই দেওয়া হয়েছে তাকে যে সে মাসে 2 বার দেখা করতে পারবে বাচ্চার সাথে, তাও 1/3 কোনো জায়গায়। এই দুঃখে বাচ্চাটি মানে মা যেই শহরে থাকতো, বাচ্চা যে শহরে থাকে সেই শহর ছেড়ে অনেক দূরে চলে যায়। আর তারপর মাসে ওই 2 বার আসে, বাচ্চাকে দেখে সে ওইটুকুতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়। তো বুঝতে পারলেন, আমি কিন্তু এই পয়েন্টটা আগেই বলেছিলাম যে টিনকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এই যে টিনের দালাল বলছে না যে প্রশ্ন আগেই যদি পেয়ে যায় তাহলে খুব সুবিধা হয় প্রশ্নপত্র রেডি করতে। তো এখানে আমি আপনাদের একটা বিষয়ের ওপর আলোকপাত করতে চাইবো আপনাদের সামনে, সেটা হচ্ছে আমি জানি না আপনারা কজন জানেন, হয়তো অনেকেই জানেন বা আবার অনেকেই জানেন না, যে এই যে কোর্টরুমে যে প্রশ্নগুলো করা হয়, সিনেমায় আমরা দেখি ধার ধার একটা করে প্রশ্ন করছে, আর হঠাৎ করে বিপাকে পড়ে যাচ্ছে, কি উত্তর দেবো এরকম ব্যাপার যেটা দেখানো হয়, এটা কিন্তু অনেকাংশেই ভুল। কারণ এই যে ট্রায়াল যখন শুরু হবে, তখন যেদিন ট্রায়াল হবে, যেদিন শুনানি থাকবে, কি প্রশ্ন করবে, কার কাছ থেকে কাকে সাক্ষী দিতে হবে, সমস্ত কিন্তু মানে অপোনেন্ট যে লয়ার আছে তাকে সমস্ত আগের থেকে জানাতে হয় যে আমি কোর্টরুমে এই প্রশ্ন আপনার মক্কেলকে করব, আপনি সেইভাবে এটা তো এর উত্তর আমার চাই। তো এরকমভাবে কিন্তু পুরো পাঠিয়ে দেয়, কে কার কাছে সাক্ষী লাগবে, কার প্রমাণ লাগবে, সমস্ত কিছু হয়। আর সিনেমায় যেটা দেখানো হয় সেটা একটু অতিরঞ্জিত করে দেখানো হয়, ঠিক আছে। তো সেটা যে হয় না আমি সেটা বলবো না, কারণ স্পেশাল কেস সবসময় আমাদের আইনে অনেক সময় সবসময় আজই যে হঠাৎ করে কোনো স্পেশাল কেস হয়ে যাবে না, হঠাৎ করে আজই কোনো কারণে একজনকে হঠাৎ করে ডেকে পাঠানো হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো লয়ার যে জিনিসটা আমি জানি সেটাই আপনাদের কাছে জানলাম। তো প্রশ্নপত্র আগে থেকে কিন্তু পাওয়া উকিলের কাছেই থাকে, সে কিন্তু সমস্ত কিছু ক্লায়েন্টের সাথে সব কথা যেটা জিজ্ঞাসা করলে আপনাকে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, এই জিনিসগুলো কিন্তু হয়ে যায়। তো এই যে আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত, আমি জানি কম বলি বেশি, ও তো তাই জানেন, তো কিছুই জানে না। ক্রিমিনাল জাস্টিস দেখে তো ল পড়ছিল, আমার মনে হয় সেখানেও যখন দেখছিল না, ওটা তো মোবাইলে দেখে, একটা মোবাইল দিয়ে মনে হয় ক্রিমিনাল জাস্টিস আর একটা দিয়ে মনে হয় কোনো পানুসাইট চালিয়ে রেখেছিল, সেই জন্য ও বুঝতেই পারছে না, জানেই না যে অ্যাকচুয়ালি কি হয়। ক্রিমিনাল জাস্টিসেও কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছে
পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে কি প্রশ্ন করা হবে না হবে, উকিল যাচ্ছে গিয়ে তাকে বলছে, তার সাথে সলা পরামর্শ করছে কি সমস্ত কিছু। তো সেক্ষেত্রে আগে মানে এর পরের দিন কি সামনের জন প্রশ্ন করবে তাকে কিভাবে উত্তর দিতে হবে সব কিছু কিন্তু দেখানো হয়েছে। তো আপনারা যতজন এটা জানতেন না তাদের জন্য এটা একটা নতুন তথ্য দিলাম, তাই তো? প্রশ্ন হাজারো সে জানতেই পেরে যেতে পারে, ওর উকিল বলতে পারে না যে কি কি ওকে প্রশ্ন করা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কে, উকিল তো আরও বেশি করে বুঝিয়ে দেবে যে তোমাকে কিন্তু এরকম প্রশ্ন করতেই পারে। তো এই যে মানে দালাল যে দালাল আছে অশিক্ষিত ডিগ্রিধারী, ওভাবে তোমরা বলে দিচ্ছ খুব ভালো হচ্ছে, ওর পক্ষে পড়াশোনা করতে খুব সুবিধা হচ্ছে, তাই জন্যই কি দিস্তা লিখছে রে, হ্যাঁ ওরা, হ্যাঁ দালাল। তো যাই হোক, এটাই বক্তব্য, কোর্ট জিজ্ঞাসা এটাই করবে। তুমি যখন একবার ছেড়ে চলে যেতে পেরেছো, তোমার মানছি, তোমার যদি এটাও বলে যে আমাকে জীবন বাঁচাতে পালাতে হয়েছে, তাহলে তো আরও বলবে যে তুমি নিজের জীবন বাঁচালে, বাচ্চাটার কথা চিন্তা করলে না, তুমি তো, তোমার কাছে তো বাচ্চা সেদিনকেই শেষ। যে এত বাজে যে তোমার সাথে এরকম টর্চার করছে, সে তোমার বাচ্চার ওপর মেটাবে না? সে যদি শেষ করে দেয় বাচ্চাকে, তুমি কোন হিসাবে নিজেকে বাঁচাতে আগে দৌড়ালে? তার মানে যদি আবারও এরকম পরিস্থিতি আসে, তুমি বাচ্চার চেয়ে আগে নিজেকে দেখবে, তাই কখনোই তোমাকে বাচ্চাকে দেওয়া যাবে না। এটাই হওয়া উচিত। আর আমার দেশের আইনের ওপর পূর্ণ আস্থা রয়েছে, কারণ আমি জানি যারা ওখানে বসে আছেন বিচার করতে, বিচারক পদে, তিনি কিন্তু রক্ত মাংসের মানুষ, তিনি রোবট নন, তিনি যন্ত্র নন, মানুষ। তিনি মন দিয়ে, মানসিকতা দিয়ে, আর তার সাথে সাথে আমাদের দেশের আইনটাকে মাথায় রেখে উনি বিচার করবেন। তো যারা আনন্দে আছেন তারা আনন্দে থাকুন, আমি আমার আনন্দে অবশ্যই রয়েছি। আর এই যে কথা, যেটা পরিষ্কার করতে আসছি, আমি বুঝতে পারছি এটা হচ্ছে সম্পূর্ণ আবার নতুন একটা কোনো নাটক, হয়তো বলবে যে আমাদের ওরকম কোনো ব্যাপার না, এদের নাটক ছিল বা কিছু, যাই বলুক নাটক ছিল। এটুকু আমি বলে দিতে পারি যে ফোকলার সাথে আমাদের ফোকলার সাথে টিনের কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, নিজেদের মধ্যে যা অশান্তি হওয়ার হয়েছে, কিন্তু যেরকম আমরা ভাবছি সেরকমটা নয় যে ওদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে, ওরা একে অপরের সাথে আর থাকে না, এগুলো সম্পূর্ণ নয়। এই ভাইকে নিয়ে ফোকলাই ঘুরছে, টিনের যে বৌদির ভাই তাকে নিয়ে ফোকলাই ঘুরছে। তো বুঝে নিন সম্পর্ক কোন জায়গাতে রয়েছে। এবার যা বলছে, যেটুকু বলুক, ঢপ মারছে। তো আজকে কিন্তু এখন আমি লাইফাকে বলছি, লাইফা তোমার শালা, তুমি কিন্তু সামলাও, এর সাথে কিন্তু বেশি মিশতে দিও না। কারণ জানো তোমার শ্বশুরমশাইয়ের একটা রিক্সা আছে, রিক্সা, সেটা দিয়ে সংসার চলে। তারপরে কি শেখাবে এই ফোকলার কাছে, বাচ্চাটা কি শিখবে কে জানে। তারপর দেখা গেল ওগুলো সব বেচে সমস্ত কিছু, ও লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার চেষ্টা করছে, না হয় ও যেসব খেলে জুয়া মুয়া সেসব খেলে কিন্তু বড় লোক হওয়ার চেষ্টা করবে। তারপর কি হবে? তখন কিন্তু তোমার শ্বশুর, তোমার শাশুড়ি মা সব কিন্তু একেবারে তোমার ঘাড়ে এসে চাপবে। তো খুব সাবধান, এর সাথে একদম মিশতে দিও না, একেবারে মিশতে দিও না। আর ও কি বলে আমি একদম তার জন্য তৈরি আছি। দেখি ও কি নতুন স্ক্রিপ্ট লিখেছে, নিজেকে আবার একে রাইটার। এই ফোকলা তুই রাইটার, তুই কপি পেস্টের রাইটার, হ্যারি কবিতা চোর, এই কবিতা চোর, তুই কি পরিষ্কার করবি? হ্যাঁ, যা এখানে তোরা করে রেখেছিস না হাগুমতু, কোনো হারপিকেরও ক্ষমতা নেই পরিষ্কার করা, ক্লিয়ার করা, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি, অবশ্যই নজরে রাখবো এদের সবাইকে। তো এটুকু বলে দিলাম, যেটুকু এখন অবধি থাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই। যাই হোক, এখনকার মতো টাটা।